সবাইকে স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেব দেশ বিদেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য এবং শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। শুরুতেই রয়েছে এয়ারলাইন্স বিজনেস বা অ্যাভিয়েশন খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক ও মুখপাত্র কামরুল ইসলাম। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখবেন আলুক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ, বিশ্বজুড়ে একটা অস্থিরতা এবং বেশিরভাগ দেশের আকাশসীমা কিন্তু বন্ধ। তো কি অবস্থায় আছে এই মুহূর্তে এয়ারলাইন্স সেক্টরটা? ধন্যবাদ আপনাকে। মধ্যপ্রাচ্য সংকট, এটা আসলে শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, আসলে এটা পরে একটা বৈশ্বিক একটা সমস্যার মধ্যে দিয়ে পার হচ্ছে। শুধু যে এটা এভিয়েশন ইন্ডাস্ট্রি হয়তো ফ্রন্ট লাইনে থেকে সাফার করছে, বাট এই যুদ্ধটা আসলে প্রত্যেকটা বিজনেসের মধ্যে আসলে ছড়িয়ে গেছে। আপনি দেখেন একটা অস্থিরতার মধ্যে আছে যে এখানে বাংলাদেশ থেকে বাংলাদেশ বিমান এবং ইউএস বাংলা এয়ারলাইন্স কিন্তু আমরা ডিরেক্ট ফ্লাইটগুলো অপারেট করছিলাম ঢাকা টু মিডল ইস্টের বিভিন্ন ডেস্টিনেশন লাইক জেদ্দা, রিয়াদ কিংবা শারজাহ, দুবাই, আবুধাবি, মাস্কাট, দোহা। এই প্রথম দিন যেদিন 28শে ফেব্রুয়ারি থেকে যুদ্ধ অবস্থা বিরাজ করছে, সেই দিন থেকেই কিন্তু আমাদের হঠাৎ করে মধ্যপ্রাচ্যের আকাশ আসলে আমি বলবো যে স্ট্রাইক হয়ে গেছে এবং সেখানে অলমোস্ট সবগুলো ফ্লাইটই আসলে ক্যান্সেল করতে হয়েছে। তো মন্দের ভালো হচ্ছে সেকেন্ড ডে থেকে আমরা জেদ্দা, রিয়াদে ফ্লাইট অপারেশন শুরু করতে পেরেছি এবং সাথে সাথে মাস্কাটের ফ্লাইট অপারেশন রেগুলার ফ্লাইটটা চালু হয়েছে। বাট আদার যে ডেস্টিনেশনগুলো আছে দুবাই, শারজাহ, আবুধাবি এবং দোহা, এই ডেস্টিনেশনগুলোতে কিন্তু আমরা গতকাল পর্যন্ত আসলে আমাদের আকাশপথে একটা লকডাউন অবস্থা থাকার কারণে আমরা কিন্তু সেই রেগুলার ফ্লাইটগুলো করতে পারছিলাম না। ইন বিটুইন আমরা যেটা করেছি যে আমাদের যাত্রীদের সুবিধার্থে এবং আমাদের আমি বলবো যে আমাদের বাংলাদেশের যেসব প্রবাসী বাংলাদেশের ভাই বোনরা আছে তাদের অনেকে ভিসা সংক্রান্ত জটিলতার মধ্যে পড়েছিল, যে হয় ভিসা শেষ হয়ে গেছে কিংবা ভিসা শেষ হওয়ার পথে ছিল, তারা একটা অনিশ্চিত একটা অবস্থার মধ্যে অবস্থান করছিল। সেখান থেকে উত্তরণের জন্য আমরা দুবাই এয়ারপোর্ট অথরিটির সাথে ইউএস বাংলা এয়ারলাইন্সের ম্যানেজমেন্ট কন্টিনিউয়াসলি একটা যোগাযোগের মাধ্যমে আমরা দুটো বিশেষ ফ্লাইট পরিচালনা করার সুযোগ আমরা পেয়েছি। শুধু যে ইউএস বাংলাকে দিয়েছে তা না, এমিরেটস এবং এয়ার ইন্ডিয়ার সাথে ইউএস বাংলাকে পারমিশন দিয়েছিল। তো সেখান থেকে আমরা কিন্তু ফ্লাইট অপারেট করে দুদিনে আমরা 783 জন প্যাসেঞ্জারকে কিন্তু আমরা দেশের মাটিতে ফিরে নিয়ে এসেছি। এবং সেখানে আপনাদেরকে একটু উল্লেখ করতে চাই, প্রচন্ড একটা সংখ্যা ছিল ওই সময়টাতে, জাস্ট উল্লেখ করতে চাই আমাদের যে সহযোগী প্রতিষ্ঠান কিংবা একই ইন্ডাস্ট্রি মানুষ হিসেবে বাংলাদেশ বিমানের প্রায় 27 জন কেবিন ক্রু এবং পাইলট কিন্তু তার দুবাইয়ের বিভিন্ন জায়গায় তারা কিন্তু আটকে ছিল, তাদেরকেও ফিরিয়ে কিন্তু ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়ে এসছে। তো এখানে আসলে আমি বলবো যে এটা অনেকটা মানবিক এবং অনেকটা আমি বলবো যে আস্থার জায়গা এবং আমাদের যাত্রীদের প্রতি যে একটা দায়বদ্ধতা আছে, সেখান থেকে কিন্তু ইউএস বাংলা এয়ারলাইন্স চেষ্টা করছে আসলে এই দায়িত্বগুলো পালন করার। আপনি হয়তো জেনে খুশি হবেন যে গতকাল থেকে আমাদের কিছুটা শিথিল অবস্থায় আছে, কিন্তু গতকাল থেকে ইউএস বাংলা এয়ারলাইন্স প্রতিদিন এখন একটা করে ঢাকা দুবাই রুটে ফ্লাইট পরিচালনা করছে। তাই সেখানে আমাদের যে শারজাহ এবং আবুধাবি আদার্স দুইটা ডেস্টিনেশন, আমরা সেখানে আপাতত ফ্লাইট করছি না, কিন্তু সেই ডেস্টিনেশনগুলোর যে প্যাসেঞ্জার যারা আছে তাদেরকে কিন্তু আমরা সেই অপরচুনিটিটা দিয়েছি। কেউ যদি ইচ্ছে করে যে দুবাই পর্যন্ত যেতে চায় ঢাকা থেকে, তারা কিন্তু যেতে পারছে সেম টিকেটে। এবং দুবাই থেকেও যদি কেউ শারজাহ, আবুধাবির প্যাসেঞ্জাররা ঢাকায় আসতে চায়, আমরা কিন্তু সেই অপরচুনিটিটা দিচ্ছি এবং সেই চার্জটা কিন্তু উইদাউট চার্জে কিন্তু আমরা ফ্রি অফ কস্টে আমরা সেই রিশিডিউলটা করে দিচ্ছি। তো এই পুরো ব্যাপারটাই আসলে আমি বলবো যে যতটুকু না ব্যবসা, তার চেয়ে বেশি হচ্ছে এখানে দায়বদ্ধতা এবং সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এটা আসলে সার্ভিস দেওয়াটা। কারণ বাংলাদেশি প্যাসেঞ্জার আছে 12 বছর ধরে ইউএস বাংলা এয়ারলাইন্সের সাথে আছে এবং এই 12 বছরে ডেফিনেটলি একটা আস্থার জায়গাটা তৈরি হয়েছে। আজকে দেখেন যে বাংলাদেশে ন্যাশনাল ক্যারিয়ার থাকার পরেও যে ইউএস বাংলা এয়ারলাইন্স একটা লার্জেস্ট একটা প্রাইভেট এয়ারলাইন্স হিসেবে আছে, আমাদের বহরে এখন 25টা এয়ারক্রাফট আছে। সেই এয়ারক্রাফটগুলো দিয়ে আমরা বিভিন্ন 14টা ডেস্টিনেশন ফ্লাইট অপারেট করছি। প্রত্যেকটা পিছনে কিন্তু আমাদের যাত্রীদের আস্থাটাই আসলে রয়ে গেছে। তো আমরা সেই আস্থার প্রতিদান স্বরূপ আমরা আসলে বর্তমান যে ইনিশিয়েটিভগুলো আছে সেটি নেওয়ার চেষ্টা করছি। যে আরেকটা বিষয় হচ্ছে যে এরকম পরিস্থিতিতে কিন্তু এই যে যুদ্ধটা চলছে, এরকম সিচুয়েশনে কিন্তু সারা বিশ্বে এয়ারলাইন সেক্টরটা কিন্তু চাপের মধ্যে আছে। তো নরমালি কি ধরনের চ্যালেঞ্জগুলো ফেস করতে হয় এরকম সিচুয়েশনে? আপনি দেখেন একটা জিনিস, যে আমরা শুধু যে পয়েন্ট টু পয়েন্ট যে ফ্লাইট অপারেট করছি, মিডল ইস্ট থেকে ঢাকা ফ্লাইট করছি, শুধু আমাদের মিডল ইস্টের প্যাসেঞ্জাররা সাফার করছে তা না। যেসব
এয়ারলাইন্সগুলো, যেসব এয়ারলাইন্সগুলো ইউরোপ আমেরিকা থেকে ট্রানজিট হয়ে মিডল ইস্টে ট্রানজিট হয়ে ঢাকা আসতেছে, সেই এয়ারলাইন্সগুলো কিন্তু তারা স্টক হয়ে গেছে, তারা কিন্তু আসতে পারছে না। ইউরোপ আমেরিকা প্যাসেঞ্জাররা কিন্তু যারা এমিরেটসে কিংবা কাতার এয়ারওয়েজে তারা ফ্লাই করতো দোহা এবং দুবাইতে ট্রানজিট হয়ে ঢাকা আসতো, সেই ফ্লাইটগুলো কিন্তু বন্ধ ছিল। আপনাকে আরেকটা জিনিস জাস্ট বলে রাখি যে গত 28 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত প্রায় বিশ্বের 27টা এয়ারলাইন্সের এয়ারক্রাফট কিন্তু আটকে ছিল হচ্ছে দুবাইতে, ইনক্লুডিং ইউএস বাংলা এয়ারলাইন্সের একটা এয়ারক্রাফট কিন্তু দুবাইতে আটকে ছিল প্রায় 4 দিন। তো সেইটা একটা সাময়িকভাবে একটা আমাদের পারমিশন দিয়েছিল, আমরা ফ্লাই করে ঢাকায় চলে আসছিলাম আমাদের 39 জন পাইলট কেবিন ক্রুকে সাথে নিয়ে। তো এই যে মানে 27টা বিদেশি এয়ারক্রাফট এয়ারপোর্টে ছিল, এটা সংকটের মধ্যে ছিল, অনিশ্চয়তার মধ্যে ছিল। আবার এমিরেটসেরও প্রায় 64টা এয়ারক্রাফট তার যেখানে দুবাই এয়ারপোর্টে ল্যান্ড করার কথা ছিল, তারা কিন্তু ডাইভার্ট করে বিভিন্ন ডেস্টিনেশনে তারা ল্যান্ড করতে হয়েছে। তো সব কিছু মিলে একটা অনিশ্চিত অস্থিরতার মধ্যে ছিল। এই সিমিলারিটিটা আমরা যদি খুঁজি যে আজ থেকে প্রায় 5 বছর আগে যে আমরা যে কোভিডকালীন সময়টা পার করেছি, সেই কোভিডকালীন সময়ে আমরা আসলে যে সিনারিওটা দেখছিলাম যে অনিশ্চয়তা কবে নাগাদ শেষ হবে আমরা জানি না, বাট সেম সিনারিওটা আমরা এখন মধ্যপ্রাচ্যে দেখছি। খুব বেশি দিন বন্ধ ছিল না না, কোভিডকালীন সময় আসলে একটা লম্বা সময়, আসলে 3টা ফেজে যেহেতু আমাদেরকে ফেস করতে হয়েছে, সেই সময়টা আমরা একটা ক্রাইসিসের মধ্যে ছিলাম, একটা অনিশ্চয়তার মধ্যে ছিলাম। সেম সিনারিওটা আমরা মধ্যপ্রাচ্য ক্রাইসিস আমরা যেটা দেখেছি। তা এই যে বর্তমান যে সময়টা আসলে শুধুমাত্র এখানে ব্যবসার থেকে আমি বলবো যে এয়ারলাইন্সগুলো দায়বদ্ধতার জায়গাটা আছে। আর আরেকটা জিনিস বলে যে প্রত্যেকটা এয়ারলাইন্সে বাংলাদেশি ক্যারিয়ারগুলো কিন্তু 2টা ঈদকে টার্গেট করে একটা বিজনেস পরিকল্পনা সাজানো হয়। আমাদের কিন্তু আগামী একদম পুরো রমজান মাস ধরে আসলে মিডল ইস্ট থেকে প্রায় অলমোস্ট প্রত্যেকটা ফ্লাইটই কিন্তু ফুল ছিল। ফুল থাকার মেইন কারণ হচ্ছে যে প্রবাসীরা দেশে আসতে তার পরিবার পরিজনের সাথে ঈদ পালন করার জন্য আসা, বাট এই সময় সেই যে অনিশ্চিত একটা অবস্থার মধ্যে পড়ে গেছে। তো সবকিছু মিলে আমি বলবো যে এই পরিস্থিতিতে আপনাদের প্ল্যানিং কি? যদিও কিছুক্ষণ আগে আপনি কিছু কথা বলছিলেন, কিন্তু আপনারা কি ধরনের হচ্ছে ঝুঁকি মোকাবেলায় কি ধরনের পদক্ষেপ নেন? আপনি আমাদের দেখেন আমাদের অতিরিক্ত ফ্লাইট পরিচালনার একটা পরিকল্পনা নিয়ে আমরা আসলে আগাচ্ছি। সাথে সাথে আমাদের ডিফারেন্ট টাইপ অফ এয়ারক্রাফট আছে। আপনি দেখেন যে বোয়িং 737-800 এয়ারক্রাফট দিয়ে আমরা সাধারণত দুবাই, আবুধাবি, শারজাতে ফ্লাইট অপারেট করে, সেখানে সিট ক্যাপাসিটি হচ্ছে 189। বাট এই ক্রাইসিস সময় আমাদের পরিকল্পনা আছে বেশ কিছু ফ্লাইট আমরা এয়ারবাস 330 দিয়ে অপারেট করবো, যার সিট ক্যাপাসিটি হচ্ছে 436, অলমোস্ট 3 টাইমস বেশি প্যাসেঞ্জার আমরা ক্যারি করতে পারবো। এটা একটা রিকভারি করার একটা সুযোগ আছে। সবকিছু মিলে যে বললাম যে এয়ারলাইন্স হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন, এখানে আসলে ব্যবসা তো থাকবেই, ব্যবসার সাথে সার্ভিসটাকে এনশিওর করতে হবে। এই সার্ভিসটাকে এনশিওর করার জন্য অনেক সময় এয়ারলাইন্সগুলো তার নিজস্ব দেখা যায় অনেক লস হওয়ার পরেও যাত্রীদের স্যাটিসফ্যাকশনের জন্য আমরা ক্যারি করছি, বাট আর্থিকভাবে যেন প্যাসেঞ্জার কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় আমরা সেদিকে নজর রাখছি। আর আরেকটা বিষয় হচ্ছে কি পরিমাণ আসলে প্রবাসীরা প্রতিদিন যাতায়াত করে? বর্তমান সময়ে যদি আমি বলি যে আমাদের যে 28 তারিখের পর থেকে যে ফ্লাইটগুলো আসলে ক্যান্সেল হচ্ছিল, তো সেই জায়গাটায় প্রতিদিন অলমোস্ট প্রায় 600 থেকে 650 প্যাসেঞ্জার কিন্তু আমরা আসলে মিস করছি ফ্রম মিডল ইস্ট টু ঢাকা। এবং সেইমভাবে আমরা ঢাকা থেকে মিডল ইস্টে যেসব ফ্লাইটগুলো আছে সেখানে প্রায় অলমোস্ট 400 থেকে 500 প্যাসেঞ্জার কিন্তু অলরেডি আমরা লস করছি। এই অলমোস্ট 1000 প্যাসেঞ্জারের রেভিনিউটা কিন্তু আমরা ডেইলি লস করছিলাম। তো এখানে একটা জিনিস হয়তো আপনি জেনে থাকবেন যে যখন আমরা ফ্লাইট অপারেট করি আমাদের যে কস্টিংগুলো আছে, মানে কস্টিংগুলো কিন্তু শুধুমাত্র ফুয়েল কস্টটা ছাড়া বাকি যত ধরনের কস্ট আছে, আপনি অ্যারোনটিক্যাল বলেন, নন অ্যারোনটিক্যাল বলেন, কিংবা আমার অ্যাডমিনিস্ট্রেটিভ কিংবা ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যত ধরনের কস্টিং আছে সব কিন্তু বহাল আছে। শুধু আমাদের এর মধ্যে এখানে যেটা নাই, রেভিনিউ জেনারেট করার কোনো ব্যবস্থা নাই। এই জায়গাটা থেকে আমরা আসলে আমাদের পূর্ব অভিজ্ঞতা আমি যদি বলি, সেটা হচ্ছে কোভিডকালীন সময়ে কিন্তু এই ধরনের একটা অবস্থার মধ্যে থেকে ইউএস বাংলা এয়ারলাইন্স সাস্টেন করেছে। এবং আমি বলবো যে সেটা যাত্রীদের উপর একটা বিশ্বাসের জায়গা থেকেই আমাদের বিশ্বাস ছিল যে একটা সময় যদি এটা রিকভারি হয় কিংবা ওভারকাম করার সুযোগ হয়, ডেফিনেটলি যাত্রীরা আমাদের পাশে থাকবে। শুধু যাত্রীরা না, আমি বলবো যে বর্তমান যে সময়টা, এই সময়টা সরকারের আসলে পাশে থাকা উচিত বলে আমার কাছে মনে হয়। কারণ আপনি দেখেন যে একটা প্লেন যখন আকাশে না উঠতে পারে, পার্কিংয়ে থাকছে, পার্কিংয়ে কিন্তু প্রতি ঘন্টায় আমাকে সেই চার্জটা পে করতে হচ্ছে এবং ডিপেন্ডস অন এয়ারক্রাফট বেসড। তো সেই জায়গাটা যদি সরকার আমাদেরকে এই জায়গাটা একটু কিছুটা রিলিফ দেয়, তাহলে আমাদের সাস্টেইন করাটা অনেক বেশি সহজ হবে। লাইক আমাদের সাবসিডাইজড করুক, আমাদের বিভিন্নভাবে আমাদেরকে অ্যাটলিস্ট এই সময় স্বল্প সময়ের জন্য যেই ফ্লাইটগুলো ক্যান্সেল হচ্ছে, যে সময়গুলোতে আমাদের পার্কিং এরিয়ার সময়টাকে বেশি হয়ে গেছে, সেই সময় যে চার্জগুলো আছে সেটাকে যদি কিছুটা কমিয়ে দেয়, সেটা আমাদের জন্য কিছুটা রিলিফ হবে।
জি, আরেকটা বিষয় হচ্ছে যে এটা একটু অন্যভাবেই বলি যে অনেক সময় দেখা যায় যে ফ্লাইট মিস হচ্ছে, শিডিউল মিস হওয়ার কারণে প্রবাসীরা হচ্ছে এয়ারপোর্টে গিয়ে ভিড় করছেন। তো আলটিমেটলি দেখা যায় যে এত পরিমাণ প্রবাসীরা ওখানে ভিড় করার জন্য কিন্তু এদেরকে আগে থেকে আসলে জানানো হয় কিনা, অনেক কমপ্লেইন পড়ে থাকে। এই দায়টা কাদের? আমরা এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো, তার আগে একটা বিরতি নিয়ে এসেছি। দর্শকের পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরে, ততক্ষণ সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21 বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। বিরতির আগে এয়ারলাইন্স বিজনেস বা অ্যাভিয়েশন খাত নিয়ে কথা বলছিলাম ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক ও মুখপাত্র কামরুল ইসলামের সঙ্গে। আমরা আবারও তার সঙ্গে আলোচনায় ফিরব। প্রিয় দর্শক, 21 বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা বিরতির আগে যে প্রশ্নটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে আসলে যে এই প্রতিদিন ফ্লাইট বিপর্যয় বা শিডিউল চেঞ্জ এবং প্রচুর পরিমাণ প্রবাসীরা এয়ারপোর্টে ভিড় করছেন, কিন্তু এটা তারা কি আসলে আগে থেকে ইনফর্ম থাকে না, এই দায়টা কাদের? ধন্যবাদ। আপনি দেখেন যে মধ্যপ্রাচ্য ভিত্তিক কিংবা প্রবাসী বাংলাদেশিদের অধ্যুষিত যেসব ডেস্টিনেশনগুলো আছে, প্রত্যেকটা জায়গার টিকিটগুলো বেসিক্যালি আসলে এয়ারলাইন্সের নিজস্ব অফিস থেকে আসলে করা হয় না। বেসিক্যালি এটা ট্রাভেল এজেন্সির মাধ্যমে ম্যান পাওয়ার ইনভলভমেন্ট থাকে। তো সেই জায়গাটায় দেখা যায় যে তাদের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো থাকে এয়ারলাইন্সের কাছে আসলে ডিরেক্ট কন্ট্যাক্ট নাম্বার থাকে না, থাকছে হচ্ছে এজেন্সির কাছে। তো আমরা যখন এই ধরনের কোনো ফ্লাইট শিডিউল চেঞ্জের ব্যাপার থাকে কিংবা রিশিডিউলের ব্যাপার থাকে, তখন কিন্তু আমরা যেহেতু আমাদের কন্ট্যাক্ট পার্সন থাকে হচ্ছে এজেন্সি, তখন আমরা তাদেরকে এজেন্সিগুলোকে ডাইরেক্ট ইনফর্ম করে দিচ্ছি এবং এজেন্সির দায়িত্ব হচ্ছে তাদের প্যাসেঞ্জারদেরকে ইনফর্ম করা। মানে সেই ক্ষেত্রে এজেন্সিগুলো কি তাদেরকে জানায় না? এখানে আমার কাছে মনে হচ্ছে যে কিছু একটা মিসকমিউনিকেশন হচ্ছে বলেই হয়তো প্যাসেঞ্জাররা ডিরেক্ট এয়ারপোর্ট চলে যাচ্ছে। এন্ড সমস্যা হচ্ছে যে যেহেতু প্যাসেঞ্জারদের কাছে টিকিট থাকছে যে ইউএস বাংলা এয়ারলাইন্সে, তার রেসপন্সিবিলিটি লাইব্রেরিজের একটা অংশ আমাদের হাতে অনেক চলে সময় আসছে। দেখা যায় কিন্তু অনেক প্যাসেঞ্জার গ্রাম থেকে আসে, মধ্যপ্রাচ্য যেহেতু আমাদের এয়ারপোর্ট চলে আসতেছে। হ্যাঁ, সেক্ষেত্রে ওনারা সরাসরি চলে আসছেন বা তারা একটা গাড়ি ভাড়া করে হচ্ছে সরাসরি এয়ারপোর্টে চলে আসছেন, ওনাদেরও একটা খরচের ব্যাপার স্যাপার থাকে। তো এটা আসলে এখন আমরা যেটা করছি যে আমরা বিভিন্নভাবে তাদেরকে মানে মাস পিপলকে জানানোর চেষ্টা করছি যে এই ধরনের যদি কোনো পরিবেশ পরিস্থিতি তৈরি হয়, তারা যেন অবশ্যই ইউএস বাংলা এয়ারলাইন্সের সেন্ট্রাল রিজার্ভেশনের সাথে যোগাযোগ করে কিংবা আমাদের যেসব সেলস কাউন্টারগুলো আছে সেখানে যোগাযোগ করে যেন এয়ারপোর্টে থেকে মুভ করে। সেটা শুধু ইউএস বাংলা না, এটা সবগুলো এয়ারলাইন্স কিন্তু তারা নিজস্ব জায়গা থেকে আসলে সেটা প্রচার করার একটা চেষ্টা করেছে। এমনকি শুধু সিভিল এভিয়েশন মানে এয়ারলাইন্স না, এটা সিভিল এভিয়েশন অথরিটি যেটা রেগুলেটরি অথরিটি, তারা নিজেরাও কিন্তু আসলে এই সময়ের মধ্যে বিভিন্ন সামাজিক মাধ্যমে তাহলে ক্লায়েন্টরা আপনাদের যেটা হটলাইন নাম্বার বা যেটা আছে মানে এখানে কমিউনিকেশন করে হচ্ছে এটা জানতে পারবে, অনেকে জানতে পারছে। বাট অনেকে হচ্ছে যে আপনি যখন একদিনে যখন 1000 প্যাসেঞ্জারের মুভমেন্ট থাকে, 1000 প্যাসেঞ্জারের ভিতরে দেখা যাচ্ছে হয়তো 80-90% প্যাসেঞ্জার হয়তো জানলো, বাকি 10% প্যাসেঞ্জার হয়তো জানলো না কিংবা তাদের কাছে কোনো যোগাযোগের কোনো মাধ্যমও ছিল না, তারা হয়তো এয়ারপোর্ট চলে গেছে। তারা এটা জানেই না হয়তো যে কমিউনিকেট করা যায়। হতে পারে, কারণ মোস্ট অফ দ্য প্যাসেঞ্জার কিন্তু যারা প্রবাসী শ্রমিক হিসেবে যাচ্ছে তারা কিন্তু কিছুটা মানে শিক্ষার জায়গাটা থেকে তারা থাকছে। সেই জায়গাগুলো আসলে আমাদের কনসিডারেশনের জায়গায় আমাদের রাখছি। আমরা এজেন্ট যদি তাদেরকে সাপোর্ট নাও করে, অ্যাজ এ অপারেটর হিসেবে আমরা কিন্তু তাদেরকে সেই রিশিডিউলিং করার ব্যবস্থা করে দিচ্ছি। এবং সেখানে কিন্তু এই যে আমরা কিন্তু বারবার বলছিলাম যে উইদাউট চার্জে কিন্তু আমরা কেউ যদি রিফান্ড নিতে চায় সেটা আমরা করে দিচ্ছি, সাথে সাথে কেউ যদি রিশিডিউল করতে চায় সেটা করে দিচ্ছি। এটা মানে সংকটকালীন সময়, বিকজ এই যে বৈশ্বিক যে প্রবলেমটা, এটা কিন্তু কোনো এয়ারলাইন্স তো নিজস্বভাবে তৈরি করে না কিংবা প্যাসেঞ্জারও কিন্তু সেটা তৈরি করে নাই, এটা ডিফারেন্ট একটা প্রবলেম। তো এই সময়টাকে আসলে আমি বললাম যে এখানে শুধু ব্যবসা না, এখানে সার্ভিসটাকে এনশিওর করার জন্য আমাদেরকে আসলে সেটা চেষ্টা করছি যে প্যাসেঞ্জারদেরকে যতটুকুভাবে হ্যাসেল ফ্রি আসলে আমরা সার্ভিস দেওয়ার আমরা সেটাই করে যাচ্ছি। জি, আরেকটা বিষয় হচ্ছে এই যে প্রতিদিন যেহেতু ফ্লাইট মিস হচ্ছে, তো সেক্ষেত্রে তো একটা সময় পরে একটা জট তৈরি হয়ে যাবে। তো ওই সময়টাতে হচ্ছে আপনাদের পরিকল্পনা কি? এই যে দীর্ঘ জটটা হয়ে যাবে, তখন একটা লম্বা সময় লাগবে তাদেরকে, সেই সময়টাকে টেক ওভার করার জন্য আপনাদের পরিকল্পনা কি? আপনি দেখেন যে ইতিমধ্যে কিন্তু আমরা এই যে বললাম 2টা বিশেষ ফ্লাইট যেমন পরিচালনা করেছি, আমরা অলরেডি দুবাই ফ্লাইটটা শুরু করেছি প্রতিদিন একটা করে। তো সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমাদের যে এই সময়টার মধ্যে আমাদের যে ব্যাকলগ প্যাসেঞ্জার আছে, যারা অনেক প্যাসেঞ্জার জমে যাচ্ছে, যে তারা কিভাবে যাবে কিংবা এটা আমরা রিশিডিউল করে যেমন ব্যবস্থা করছি, সাথে সাথে আমাদের এয়ারক্রাফটের অল্টারনেটিভ আছে। আমাদের যে বোয়িং 737-800 এয়ারক্রাফট ছাড়া আমাদের বহরে কিন্তু 3টা এয়ারবাস 330 এয়ারক্রাফট আছে, যাদের সিট ক্যাপাসিটি হচ্ছে 436, অলমোস্ট 2.5 টাইমস বেশি আমাদের সিট ক্যাপাসিটি আছে। আমরা কিন্তু সেই ফ্লাইট এয়ারক্রাফটগুলো দিয়েও কিন্তু আমাদের আপৎকালীন সময়টাকে আমরা আসলে রিকভারি করার কিংবা টেক ওভার করার চেষ্টা করছি। তো আমার বিশ্বাস যে আমরা আসলে যেহেতু 12 বছর একটা অভিজ্ঞতা নিয়ে আমাদের এয়ারলাইন্সটা অপারেট করছে এবং আমরা খুব খারাপ সময়টা আসলে কোভিডকালীন সময় আমাদের অনেক আশা করছি আমরা দ্রুততম সময়ে আমাদের ব্যাকলগ প্যাসেঞ্জারগুলোকে আসলে
সার্ভিস দিয়ে তাদেরকে আচ্ছা, তাদের পরবর্তীতে গন্তব্যস্থলে যারা যে টিকিট কেটেছে এদের আসলে কোনো প্রবলেম হওয়ার কোনো সম্ভাবনা নেই? এই মুহূর্তে কোনো সম্ভাবনা নাই, বিকজ যে আমরা তো অলরেডি তাদেরকে ডিক্লেয়ার করে আমাদের রিশিডিউল করার উইদাউট চার্জে রিশিডিউল করার ব্যবস্থা করে দিচ্ছি। তো অনেকেই তারা সেভাবে রিশিডিউল করে কিন্তু ফ্লাইটও করছে। তো আমাদের ডেইলি যেহেতু ফ্লাইট আছে, এখন আমি বলবো যে আশা করি এই ধরনের কোনো সমস্যা হবে না। আর যুদ্ধ পরিস্থিতি যদি দীর্ঘমেয়াদী হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন? এটা আসলে ওই যে বললাম যে আমরা কোভিডকালীন সময় আমরা 2 বছর 2.5 বছর পর্যন্ত আমরা কোভিডের প্রভাবটা দেখেছি, এবং আফটার কোভিডও কিন্তু আমাদের বেশ কিছু পরিকল্পনার মধ্যে আমাকে থাকতে হয়েছে, বিকজ এই সময় কিন্তু অনেকগুলো এয়ারলাইন্স কিন্তু সারা ওয়ার্ল্ড থেকে আসলে আমি বলবো যে হারিয়ে গেছে কিংবা ইতিহাসে পাতা চলে গেছে। বেশি দূরে যাওয়ার দরকার নেই। আপনার রিজেন্ট এয়ারওয়েজ আছে, যেটা রিজেন্ট এয়ারওয়েজ কিন্তু ঠিক বিফোর কোভিড কিন্তু তারা অপারেশন সাসপেন্ডেড করেছে, এবং তারপর কিন্তু তারা আর কামব্যাক করতে পারে নাই। এবং সারা ওয়ার্ল্ডে বহু এয়ারলাইন্স, অনেক বড় বড় এয়ারলাইন্সে তাদের কিন্তু বিভিন্নভাবে তারা হয়তো স্টাফ ছাঁটাই করে কিংবা তাদের কস্ট কাটেল করে কিংবা তাদের রুট কমিয়ে তারা কিন্তু সেটাকে রিকভারি করার চেষ্টা করেছে। এখন কথা হচ্ছে যে আপনাকে টিকে থাকতে হবে। টিকে থাকার জন্য বেশ কিছু ইনিশিয়েটিভ আপনাকে নিতে হবে, বিকজ আপনি টিকে থাকলেই আপনার প্যাসেঞ্জারকে সার্ভিস দিতে পারবেন। উইদাউট মানে সাস্টেইন আসলে আমি বলবো যে আপনার তো সার্ভিস দেওয়ার সুযোগ থাকবে না। তো সেই জায়গাটায় আপনার টিকে থাকার জন্য যে ধরনের পলিসিগুলো নেওয়া উচিত, যে ধরনের স্টেপগুলো নেওয়া উচিত, এয়ারলাইন্সগুলো আসলে সেটাই করছে। জি, একেবারে শেষ করব, খুব শর্টলি জানতে চাইবো যে দেখা যায় যে আমরা মধ্যপ্রাচ্য ভিত্তিক এই অ্যাভিয়েশন সেক্টরটা আসলে মধ্যপ্রাচ্য ভিত্তিকই, তো এটাকে ডাইভার্সিফাই করার জন্য কি করা উচিত? আমাদের আসলে আমরা বলছি বাংলাদেশে আজকে যে 54 বছরের ইতিহাস, এই পুরো সময়টাকে আমরা দেখছি যে মধ্যপ্রাচ্য ভিত্তিক আসলে এয়ারলাইন্সগুলো তাদের বিজনেস প্ল্যানটা দাঁড় করিয়েছে। তো এই জায়গা থেকে শুধুমাত্র যে বাংলাদেশি ক্যারিয়ারগুলো আসলে তা করছে তা না, বিদেশি যেসব এয়ারলাইন্সগুলো আছে তারাও কিন্তু অলওয়েজ একটা মধ্যপ্রাচ্য ভিত্তিক একটা বিজনেস প্ল্যান নিয়ে এগিয়ে যাচ্ছে। এবং সাথে আপনি দেখবেন যে ইথিওপিয়ান এয়ারলাইন্স, ইজিপ্ট এয়ার, তারাও কিন্তু বাংলাদেশ থেকে যেসব প্যাসেঞ্জাররা নিয়ে যাচ্ছে সেটা কিন্তু তারা আফ্রিকার জন্য নিচ্ছে না, তারা কিন্তু কোনো না কোনোভাবে ট্রানজিট করে তারা কিন্তু মিডল ইস্টে আবার টার্গেট করছে। এই জায়গাটা থেকে বাংলাদেশি ক্যারিয়ারদের এখন সময় এসছে আসলে শুধুমাত্র মধ্যপ্রাচ্য না, আমাদের দক্ষিণ পূর্ব এশিয়াতে যেসব দেশগুলো আছে সেখানে যদি আপনার বিজনেস প্ল্যানটাকে একটু ডাইভার্সিফাই করতে পারেন, আমি বলবো যে ভবিষ্যতে আসলে বিজনেসটা সিকিউর থাকার একটা সম্ভাবনা আছে। জি, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এখানে উপস্থিত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ দেশের এয়ারলাইন্স বিজনেস বা অ্যাভিয়েশন খাতের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক ও মুখপাত্র কামরুল ইসলাম। নিচ্ছে একটা বিরতি, 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21 বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21-এর সঙ্গেই থাকুন।